নমস্কার। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণধীশানন্দ। আগামী 1 জানুয়ারি ইংরাজি মাসের প্রথম দিন। এটা ইংরেজদের জন্যে, বিদেশিদের জন্যে, পাশ্চাত্যবাসীর জন্য একটা বিশেষ দিন। কিন্তু এই দিনটি রামকৃষ্ণ মিশনের জন্যও একটা বিশেষ দিন। অবতার যখন নেমে আসেন, তার কাজকর্ম শেষ করে যাওয়ার আগে তিনি প্রকাশ করে যান যে তিনি অবতার ভগবানের। তার আগে পর্যন্ত বেশি মানুষ তাকে চিনতে পারে না। ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার আগে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে গীতা প্রবচন করলেন অর্জুনের সামনে এবং সেখানে জানিয়ে দিলেন যে তিনি সৃষ্টিকর্তা, তিনি স্থাপন, তিনি ধ্বংসকর্তা। তাই অর্জুনকে বললেন, আমি যা বলছি তাই করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে সর্বপাপ থেকে রক্ষা করব। তুমি আমি যা বলছি তাই করো, আমার শরণাগত হও। ঠিক সেই রকম রামকৃষ্ণ সঙ্গে ঠাকুর যখন এসেছিলেন অবতার পুরুষ হয়ে, সবাই তাকে চিনতে পারেনি। তিনি বলেছিলেন, যাওয়ার আগে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, অর্থাৎ নিজের স্বরূপ প্রকাশ করে যাব। সেই দিনটি 1 জানুয়ারিকেই তিনি বেছেছিলেন বিশেষ দিন হিসেবে। তাই 1 জানুয়ারি তিনি কল্পতরু হয়েছিলেন। তিনি ওই দিন তার কাছে তার ভক্তেরা যারা উপস্থিত কাছাকাছি ছিলেন, তার কাছে আধ্যাত্মিকতার যা চেয়েছেন সব তাদের পূরণ হয়েছে। ওই দিন ঠাকুর কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন। ওই দিন শরীরটা একটু ভালো। তিনি তার সেবকদের বললেন, চলো একটু ঘুরে আসবো বাগানে। কাশীপুর উদ্যান বাটিতে তখন তিনি অবস্থান করছিলেন। তিনি বিকালবেলায় বেরিয়েছেন 3টের সময় বা 3:30 সময়। চলতে চলতে তিনি গেটের কাছে এসে হাজির হলেন, কাশীপুর উদ্যান বাটি। গেটের কাছে তখন একটা আম গাছের তলায় গিরিশ বাবু, আপনারা সবাই জানেন, গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার বিখ্যাত, এবং আরও কয়েকজন ভক্ত ঠাকুর সম্বন্ধে কথাবার্তা বলছিলেন। তারা হঠাৎ দেখতে পেলেন যে ঠাকুর আসছেন। সঙ্গে সঙ্গে হৈ হৈ করে তারা উঠে দাঁড়ালেন। ঠাকুর তাদের কাছে এলেন। এসে গিরিশ ঘোষকে প্রশ্ন করলেন, তুমি আমার সম্বন্ধে কী সব চারিদিকে বলছো? তখন গিরিশ ঘোষ ঠাকুরের সামনে নতজানু হয়ে হাত জোর করে বললেন, ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে ইয়ত্তা করতে পারেনি, এত লিখেও আমি অত্যন্ত সাধারণ, আমি আপনার সম্বন্ধে কি লিখব? আপনার কথা তো মুখেও বলা যায় না, আর লিখেও প্রকাশ করা যায় না। স্বামীজিও পরবর্তীকালে তাই বলেছিলেন যে ঠাকুরের জীবনী লিখতে গিয়ে কি শেষকালে শিব গড়তে বাঁদর করে ফেলব? তাই গিরিশ ঘোষ যখন এই কথা বললেন, তখন ঠাকুর তার সরল পাঁচশিকে পাঁচানা বিশ্বাসের দিকে নজর রেখে সমাধিস্থ হলেন। সবাই তখন ফুল সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে ঠাকুরের পায়ে দিতে লাগলো আর তার কাছে প্রার্থনা করতে লাগলো। ঠাকুর তাদের সবাইকার দিকে তাকিয়ে বললেন, তোমাদের চৈতন্য হোক। এখন চৈতন্য মানে জ্ঞান হোক। আমরা তো অজ্ঞান হয়ে রয়েছি, আমরা জানি না আমি কে, কী জন্য আমি এখানে এসেছি, কি করতে হবে আমাকে। ঠাকুর সেখানেই আমাদের জ্ঞান দিলেন, কল্পতরু হয়ে আমাদের আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। আর তখন পাশাপাশি যারা ছিলেন তারা ঠাকুরের কাছে নিজের আধ্যাত্মিকতা সম্বন্ধে যা চেয়েছেন সবাই তাই পেয়েছেন। দেখা গেল যারা সেখানে উপস্থিত তাদের কেউ কেউ তাকে তার ইষ্টকে দর্শন করছে,
গুরুকে দর্শন করছে, আনন্দে বিভোর হয়ে নাচানাচি করছে। এবং এই ভাবটি তাদের মধ্যে কয়েকদিন ছিল, সব সময় চোখের সামনে ইষ্টকে দেখতে পাচ্ছেন, আনন্দে ভরপুর হয়ে রয়েছেন এরকম। সেই জন্যে এই দিনটিকে সবাই সাধারণ মানুষ কল্পতরু দিন হিসেবে কল্পতরুর দিন হিসেবে মেনে চলেন, কিন্তু রামকৃষ্ণ সংঘে এই দিনটিকে বলা হয় আত্মপ্রকাশে অভয়দান। ঠাকুর নিজেকে প্রকাশ করলেন, প্রকাশ করে আমাদের সবাইকে অভয় দিলেন যে তোমাদের কোনো ভয় নেই, আমি এসেছি তোমাদের সমস্ত দুঃখ দারিদ্র ভয় থেকে রক্ষা করব। আমাদের এই দিনটিতে ঠাকুরের এই কল্পতরু আত্মপ্রকাশে অভয়দান একটি বিশেষ ঘটনা। সেই জন্যে সব রামকৃষ্ণ মঠ মিশনে এই দিনটিকে বিভিন্নভাবে মেনে চলা হয়, উদযাপন করা হয়। আমাদের এই শিলচর আশ্রমেও 1 জানুয়ারি বিকাল 3:45 থেকে 4:30 পর্যন্ত এই সময়টায় ঠাকুর কল্পতরু হয়েছিলেন বলে আমাদের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানের মধ্যে গান থাকবে, ঠাকুরের জীবনীর এই অংশটা পাঠ থাকবে, তারপর সবাই মিলে সমবেত সঙ্গীত, ধ্যান ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা এই দিনটি পালন করব। আর সকাল থেকে আমাদের মন্দিরে ষোড়শোপচারে ঠাকুরের পূজা হবে, পুষ্পাঞ্জলি হবে। আমরা আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। ঠাকুরমা স্বামীর কাছে প্রার্থনা করছি তাদের কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক। এরপরেই আরেকটা কথা, রামকৃষ্ণ মঠ মিশন সেবাশ্রম শিলচরের 100 বছর পূর্তির বছর এটা, কিন্তু এই বছরেই আমরা বিভিন্ন কারণে উদযাপন করতে পারলাম না 2024-এ। সেই জন্যে 2025-এর মার্চ মাসে এই 100 বছর উদযাপন হবে। আর আপনারা দেখছেন একটা মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরেরও দ্বার উদ্ঘাটন হবে এবং সেই মন্দিরে ঠাকুরের মূর্তি বসবেন, মূর্তিরও প্রাণ প্রতিষ্ঠা হবে। এই বিশেষ অনুষ্ঠানটা হবে 25 মার্চ মাসের 16, 17, 18, 19, 20 এই 5 দিন ধরে হবে। বিভিন্ন সেন্টার থেকে পুরো ভারতবর্ষের বিভিন্ন সেন্টার থেকে অনেক সাধু আসবেন এই অনুষ্ঠানে যোগ দিতে, অনেক ভক্তেরা আসবেন। আপনাদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এই সময়ে আপনারা সবাই আসবেন, এসে এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমাদের অনুষ্ঠান সূচিটা এরকম করা হয়েছে, 16 মার্চ আমাদের প্রভাত ফেরি আছে, 15 মার্চ পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজকে আমরা বরণ করে নেব। আর ওই দিনই আমাদের চ্যারিটেবল ডিসপেন্সারির ওপেনিং হবে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন বেলুড় মঠের হাত দ্বারা, পবিত্র হস্ত দ্বারা এই চ্যারিটেবল ডিসপেন্সারির উদ্বোধন হবে 15 তারিখ বিকালবেলায়। 16 তারিখ আমাদের একটা প্রভাত ফেরি বেরোবে, 100 বছরের প্রভাত ফেরি। আমরা এই অঞ্চলের সব সারদা সংঘ, রামকৃষ্ণ পাঠচক্রকে নেমন্তন্ন করছি, ক্লাবকে নেমন্তন্ন করছি, স্কুলের ছেলে মেয়েদেরও নেমন্তন্ন করছি, সবাই মিলে যাতে এই প্রভাত ফেরিতে যোগ দিয়ে সারা শহরে আমরা আমাদের ভাবটি প্রচার করতে পারি। ফিরে এসে এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে। সকাল থেকে 17 মার্চ সকাল থেকে বাস্তুযাগ হবে, আর পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ ওই দিন এই আশ্রমে পদার্পণ করবেন, তাকে আমরা এই আশ্রমে বরণ করব। সারা দিনের অনুষ্ঠানের শেষে সন্ধ্যা আরতির পরে বিকালের দিকে একটা পাঠ থাকবে। মহারাজরা বিভিন্ন আশ্রম থেকে এসেছেন, তারা একটু ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে আলোচনা করবেন। 3টে থেকে 5টা পর্যন্ত এই অনুষ্ঠানটা থাকবে। এরপরে 16 মার্চ বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত, প্রভাত ফেরি তো সকালে হয়ে গেল, বিকালে 3টা থেকে 5টা পর্যন্ত
মহারাজরা তো 15 তারিখে এসে যাবেন, 16 তারিখে মহারাজরা একটু আলোচনা করবেন ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে, ভক্তেরা উপস্থিত থাকবেন। 17 তারিখ পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি আসবেন বাস্তুজাগ, এবং বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত সাধুদের বক্তৃতা, গান ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পর আমাদের একটা কালচারাল প্রোগ্রাম থাকবে। অনেক সাধু আসবেন, খুব ভালো ভালো গান জানা সাধু, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 18 মার্চ আমাদের মন্দির ওপেনিং হবে। এই মন্দির ওপেনিংটা হবে সকাল 8টার সময় ঠাকুরমা স্বামীজিকে লিখে বেরিয়ে তারপরে ওই মন্দিরে গিয়ে মন্দির ওপেনিং হবে। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি এই মন্দির ওপেন করবেন, তারপর ঠাকুরকে আরতি করবেন, ঠাকুরকে অর্ঘ্য প্রদান করবেন। এইখানের পরে ওই দিন আমাদের আশ্রমে এই আসামের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি উপস্থিত থাকবেন। মন্দির উদ্ঘাটনের পরে 9:30 থেকে 11টা পর্যন্ত আমাদের অডিটোরিয়ামে একটা ফাংশন থাকবে। সেখানে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি বলবেন, পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজজি আশীর্বাদ দেবেন, ম্যানেজার মহারাজ বলবেন এবং হিমন্ত বিশ্ব শর্মাও বলবে। সেই অনুষ্ঠানটা প্রায় 1.5 ঘন্টার একটা অনুষ্ঠান আছে। তারপরে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হবে। প্রত্যেক দিন ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকবে, আর 18 তারিখে সব ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকবে। এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হবে কলেজিয়েট স্কুলে, অনুষ্ঠান চলবে এই আশ্রমে। আমরা আশা করছি যে প্রায় 170 জন সাধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ঠাকুরের কাছে প্রার্থনা যেন আমাদের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আপনারাও সবাই আসবেন। 100 বছর দেখা, এত সাধু দেখা, এই মন্দির ওপেনিং সাধারণত ভাগ্যে জোটে না। যখন এটা আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা যেন প্রাণপণে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করি এবং অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ উপভোগ করতে পারি। ঠাকুরমা স্বামীজির কাছে আপনাদের সবার জন্যে প্রার্থনা করছি, তিনি আমাদের উপর কৃপা বর্ষণ করুন, তার আশীর্বাদে আমরা সবাই ধন্য হই। নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি।